বরখাস্ত মেজর শরীফুল হক, যিনি মেজর ডালিম নামে তুমুল পরিচিত। বরখাস্ত মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব অর্জন করেছিলেন। তবে সেটা তিনি ধরে রাখতে পারেননি। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধ পরবর্তী সময়ে সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে সব হারিয়েছেন তিনি। আর সেটা তিনি নিজেই বারংবার স্বীকার করেছেন। তার স্বীকারের পরিপ্রেক্ষিতেই মুজিব হত্যা মামলায় তাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন। পলাতক থেকেও আবার নানান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় হবার খবরও বেরিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তিনি নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন এবং বঙ্গবন্ধুকে খুনের পেছনে নিজের যুক্তিও দাঁড় করিয়েছেন। এমনি সব চাঞ্চল্যকর তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো বরখাস্ত মেজর ডালিমের জীবনের গল্প। সেই সাথে জানানোর চেষ্টা করব বর্তমানে কোথায় পলাতক আছেন বঙ্গবন্ধুর এই খুনি। বিস্তারিত জানতে পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি আজই আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কেননা অনলাইনের নানান মিথ্যে এবং গুজবের ভিড়ে সত্য নির্ভরযোগ্য তথ্য নিয়ে আমরাই আপনার কাছে তুলে ধরব গুরুত্বপূর্ণ সব ভিডিও। তো চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম। কোথাও তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য খুব বেশি জানা যায়নি। তারপরেও যতটা জানতে পেরেছি, তিনি জন্মগ্রহণ করেছেন 1945 কিংবা 46-এর দিকে। তিনি তার ছাত্রজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কুমিল্লায়, যদিও তার বাড়ি কুমিল্লা নয় কিংবা সেখানকার কোনো স্থায়ী বাসিন্দাও নন। ডালিমের পিতা কুমিল্লায় মৎস্য কর্মকর্তা হিসেবে চাকুরিরত ছিলেন। তারা থাকতেন কুমিল্লা শহরের অশোকতলায়, সেখানকার চৌমোহনীর দোতলা বাড়িটিতে। কুমিল্লায় থাকাকালে ডালিম কুমিল্লা জেলা স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছেন। মেজর ডালিম সম্পর্কে যতটুকু জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ডালিম মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। 1974 সালের 28 এপ্রিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার অভিযোগের সুযোগ নিয়ে কুমিল্লা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সম্মানিত নেতাদের গ্রেফতার এবং নির্যাতন করে সমালোচিত হয়েছিলেন ডালিম। কুমিল্লার ওই বিতর্কিত অভিযানের কারণে 1974 সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। মূলত ছাত্রজীবনের একটি ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে সে ওই অভিযানকে করে তুলেছিল বিতর্কিত। পরবর্তীতে মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করে এবং সেই হত্যায় অংশ নেয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনার সময় এনএসএফ করা এবং মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনায় তৎকালীন ছাত্রনেতা আফজাল খানের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। মেয়েদেরকে উত্ত্যক্ত করায় ছাত্রদের হাতে মারও খেয়েছিলেন। এটা ছিল 60-এর দশকের ঘটনা। 1964 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। 1965 সালে বিমান বাহিনী থেকে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। 1971-এর মুক্তিযুদ্ধের পর কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকুরিরত ছিলেন মেজর ডালিম। 1974 সালের 28 এপ্রিল দেশব্যাপী আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ডালিম ছিল কুমিল্লার দায়িত্বে। কর্নেল হুদা ছিলেন কুমিল্লা অঞ্চলের প্রধান। অভিযানের সুযোগে মেজর ডালিম কুমিল্লার শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার ও নির্যাতন শুরু করে। একে একে গ্রেফতার করে জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান, অধ্যক্ষ আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আফজাল খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুস্তম আলী, মাইনুল হুদা দুলাল, কমান্ডার ইকবাল হোসেন বাচ্চু, মইনুল হুদা, বদরুল হুদা জেনুসহ এই বাড়ির বেশ কয়েকজন এবং আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে। তাদেরকে গ্রেফতার করার পর নেওয়া হয় শহরের শাকতলাস্থ ওয়াবদা রেস্ট হাউসে। সেখানে চালানো হয় নির্মম নির্যাতন। আব্দুল আজিজ খানের মতো সম্মানিত নেতাকে শহরের রাজগঞ্জ সড়কে ক্রলিং করানো, নির্যাতন করা এবং কোনো অপরাধ না থাকায় আফজাল খানকে গ্রেফতারের ঘটনা ব্যাপক সমালোচিত হয়। তাছাড়া অনেকেরই কোনো অভিযোগ না থাকার পরেও গ্রেফতার এবং নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ নেতাদেরকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনা শীর্ষ নেতাদেরকেও ক্ষুব্ধ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন সেনা কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি সেই সময় হেলিকপ্টারে করে এসে কুমিল্লা সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার হুদা এবং মেজর ডালিমকে সাথে নিয়ে ঢাকায় যান। ঢাকা সেনানিবাস থেকে সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার হুদা ও মেজর ডালিম যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে। সেখানে বঙ্গবন্ধু কুমিল্লার নেতাদের গ্রেফতার এবং নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সময় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে শাস্তি দেওয়ার কথা বলেন এবং গ্রেফতারকৃতদেরকে ছেড়ে দিতে নির্দেশ দেন। বঙ্গবন্ধু বলেন, কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা এবং লেফটেন্যান্ট তৈয়বের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কিন্তু বিষয়টি কোনোভাবেই মেনে নিতে চায়নি ব্রিগেডিয়ার হুদা ও মেজর ডালিম। পরের দিন সেনাপ্রধান কুমিল্লায় সকল গ্রেফতারকৃতদেরকে ছেড়ে দেওয়ার আদেশ দেন। ব্রিগেডিয়ার হুদা হেলিকপ্টারে কুমিল্লায় এসে
গ্রেফতারকৃতদেরকে মুক্তি দেন। অনেককে ছেড়ে দিলেও ছাত্রজীবনে মারের প্রতিশোধ নিতে আফজাল খানকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রায় 1.5 মাস জেলে থাকার পর মুক্ত হন আফজাল খান। এই ঘটনার কিছুদিন পরেই জুলাইয়ের শেষ দিকে সেনাবাহিনীর চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর ডালিমকে, সেই সাথে নূরকে। চাকরিচ্যুতির পর আর কুমিল্লায় আসতে হয়নি মেজর ডালিমকে। সেনা প্রহরায় তার স্ত্রী নিম্মিকে কুমিল্লা থেকে বিমানে করে ঢাকায় নেওয়া হয়। ছাত্রজীবন থেকে তেজি প্রকৃতির শরীফুল হক ডালিম বঙ্গবন্ধু পরিবারের সাথে ঘনিষ্ঠ ও স্নেহভাজন হয়ে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন। 1974 সালের 28 এপ্রিল বিতর্কিত অভিযান চালিয়ে কুমিল্লার মানুষের কাছে সমালোচিত এবং বঙ্গবন্ধু হত্যায় জড়িত হয়ে হন ঘৃণিত। 2009 সালের 15ই আগস্ট এটিএন বাংলা টিভির এক টকশোতে তোফায়েল আহমেদ কথা বলতে গিয়ে কুমিল্লার আফজাল খানের উপর নির্যাতন এবং গ্রেফতারের ঘটনা বর্ণনা করে বলেন, এই ঘটনার প্রতিবাদ করাই বঙ্গবন্ধু হত্যার পর যে নির্যাতন চালিয়েছিল সেই ঘটনাই তুলে ধরেন। এতে কুমিল্লার ওই বিষয়টি কুমিল্লার মানুষের মধ্যে আলোচনায় আসে। ডালিম তার লেখা বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, ওই বইয়ে সেই সব ঘটনার বর্ণনা দিয়েছেন অকপটে। স্বীকার করে লিখেছেন কিভাবে তিনি বঙ্গবন্ধু হত্যায় অংশ নিয়েছেন। তিনি তার বইতে লিখেছেন 1974 সালের 28 এপ্রিলের বিতর্কিত অভিযানের কথাও। তবে ওই ন্যাক্কারজনক এবং নৃশংস ঘটনাকে বরাবরই বিপ্লব হিসেবে অভিহিত করে তিনি এর সাফাই গিয়েছেন। এই বইয়ে উল্লেখ করেছেন 12ই আগস্টে ঠিক করা হয়েছিল 15ই আগস্ট ভোরের দিকে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে। 15ই আগস্ট তারিখটি বেছে নেওয়ার সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণও মেজর ডালিম তুলে ধরেছেন। 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেল ঘিরেই সেই রাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ এবং স্পেশাল স্কোয়াডের। টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময়। রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল সাব্বির উদ্দিন 15ই আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাইরে ছিলেন। বাকশালের প্রায় সব শীর্ষ নেতাই সেদিন ঢাকায় ছিলেন। এইদিকে সেনাবাহিনীর ঢাকা ব্রিগেডের 14 ও 15ই আগস্ট রাত ট্রেনিংয়ের জন্য নির্ধারিত ছিল। অন্যদিকে 15ই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ব্যস্ত থাকবে বলেও অনুমেয় ছিল। এইসব সমীকরণ মিলিয়ে হামলার জন্য 15ই আগস্টকেই বেছে নিয়েছিলেন মেজর ডালিমের মতো বিপদগামী কিছু সামরিক কর্মকর্তা। এছাড়া শেখ মুজিবকে উৎখাত করার পাশাপাশি জাতীয় সব নেতাকে বন্দী করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ঘাতকরা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেয়া, সেনাবাহিনীর সব ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সতর্ক রাখা এবং সীমান্তে দৃষ্টি রাখার সিদ্ধান্ত হয়েছিল। এত সব ঘটনার পরেও অবাক করা বিষয় হচ্ছে 15ই আগস্ট 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর চীনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনে তিনি অ্যাটাশে হিসেবে যোগ দেন এবং 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988-তে তিনি রাষ্ট্রদূত হিসেবে কেনিয়াতে যোগ দেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্বও দেওয়া হয়। এছাড়া ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়া যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের প্রতিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তার উপরে অর্পিত ছিল। এর মাঝে বঙ্গবন্ধু খুনের আত্মস্বীকৃত আসামি হবার পরেও তাকে এতদিন সরকারি দায়িত্বে রাখার কারণে সেই সময়ের সরকারদের ব্যাপক সমালোচনায় পড়তে হয়। অতঃপর 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার আগেই তিনি দেশ ত্যাগ করেন। তারপর থেকে ডালিম অনেক বছর ধরে পলাতক রয়েছেন, কোনো হদিস্তান নেই। অথচ তার নামে ওয়েবসাইট খুলে নানান সময় তার নামে তথ্য দিয়ে যাচ্ছে অন্য কেউ। মেজর ডালিম বিউ বাংলা.com নামে একটি ওয়েবসাইটকে ডালিমের অফিসিয়াল সাইট বলে দাবি করা হয়। এছাড়া মেজর ডালিম বিউ.com এই নামেও একটি ওয়েবসাইট রয়েছে। মেজর ডালিম বিউ বাংলা.comটি 2010 সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে GoDaddy.com এর মাধ্যমে নিবন্ধিত হয়। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেজর ডালিম ফ্যানপেজ সহ মেজর ডালিম নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পাওয়া যায়। সেগুলোতেও বঙ্গবন্ধু হত্যার যৌক্তিক দাবি করা সহ তার বিভিন্ন নীতি এবং বর্তমান সরকারকে উৎখাত করার ডাক রয়েছে। ডালিমের ওয়েবসাইটে তার জীবনী প্রকাশিত হয়েছে। 2009 সালের শেষ দিকে মেজর ডালিম কানাডায় গিয়েছিলেন বলে দেশটির সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে কানাডা থেকে বেশ কয়েকদিন পরেই হংকং হয়ে তিনি পাকিস্তানে যান। তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেছেন। মেজর ডালিমের অবস্থান সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এইসব খবর ছাপিয়ে সম্প্রতি খবর এসেছে ডালিম কানাডায় রয়েছেন ছদ্মবেশে এবং পরিচয় গোপন করে। কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশ ও কানাডা সরকারের যোগাযোগের পর ভীত হয়ে পড়েছেন ডালিম। তার ভয় আরও দ্বিগুণ হয় খুনি মাজেদের ফাঁসি হওয়ার ঘটনায়। এই ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে ডালিম যোগাযোগ করেন তারেকের সাথে।
খুনি মাজেদের মতো পরিণতি শিকার হতে না চাইলে আপাতত পালিয়ে থাকার কোনো বিকল্প নেই ডালিমের, এমন বার্তাই দিয়েছেন তারেক রহমান। যুক্তরাজ্যে তারেক রহমানের বিষয়ে খোঁজ রাখে এমন একাধিক দায়িত্বশীল গোপন সূত্রের বরাতে এমন তথ্যের সত্যতা সম্পর্কে জানা গেছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। আরও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।